হাতের মুঠোয় থাকা যে যন্ত্রটি আম, মানে এই মুহূর্তে আমাদের সবার সবচেয়ে বেশি মনোযোগ কেড়ে নিচ্ছে, তার ইতিহাস আসলে সিলিকন ভ্যালি থেকে শুরু হয়নি। একদমই না। বরং এর শুরুটা হয়েছিল সেই ১৭ শতকের সিল্কের তাঁতকল আর মাটির নিচের গাছের শেকড় থেকে। কথাটা শুনতে একটু বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো লাগলেও আসলে এটাই বাস্তব। তো যারা আমাদের এই গভীর বিশ্লেষণটি শুনছেন সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, স্বাগত সবাইকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা প্রযুক্তি সম্পর্কে আমাদের এতদিনের চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করবে। জাস্টিন এইচ স্মিথের লেখা বই দি ইন্টারনেট ইজ নট হোয়াট ইউ থিঙ্ক ইট ইজ ঘিরেই আমাদের আজকের এই আয়োজন। দারুণ একটা বই। হ্যাঁ, আর আমাদের মূল লক্ষ্য হল এই বইয়ের পাতা থেকে এটা উদ্ঘাটন করা যে ইন্টারনেট সম্পর্কে আমাদের সাধারণ ধারণাগুলো কিভাবে ভুল, আর এই প্রযুক্তির আসল শেকড় আসলে কোথায় লুকিয়ে আছে। একদম। তবে এই চমকপ্রদ আলোচনা শুরু করার আগে জাস্টিন এইচ স্মিথ সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। তিনি মূলত একজন দার্শনিক এবং ইতিহাসবিদ, যিনি বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই বইটির সবচেয়ে রোমাঞ্চকর দিক হল ইন্টারনেটকে আমরা যতটা আধুনিক, কৃত্রিম আর মানুষের হাতে গড়া একটা জাদুর বাক্স বলে মনে করি, লেখক দেখাচ্ছেন এর শেকড় আসলে প্রকৃতির অনেক গভীরে প্রথিত। ইন্টারনেট কেবল লোহা আর তারের তৈরি কোনো নেটওয়ার্ক নয়। ঠিক এই জায়গাটাতেই স্মিথের চিন্তাধারার বিশেষত্ব লুকিয়ে আছে। ইন্টারনেটকে শুধু মানুষের তৈরি কৃত্রিম যন্ত্র হিসাবে দেখার আগে আমাদের একটু প্রকৃতির দিকে ফিরে তাকাতে হবে। প্রকৃতির দিকে? হ্যাঁ। টেলিকমিউনিকেশনের কথা বলছেন? হ্যাঁ, কারণ টেলিকমিউনিকেশন বা দূরবর্তী স্থানে তথ্য আদান-প্রদান প্রকৃতিতে সব সময়ই ছিল, এবং অত্যন্ত নিখুঁতভাবেই ছিল। বইটিতে খুব চমৎকার কিছু মেকানিজম তুলে ধরা হয়েছে, যেমন ধরুন লিমা বিনের কথা। লিমা বিন? ওই যে শিমের বিচির মতো যেটা? হ্যাঁ, বা বিপদের সম্মুখীন হয় তখন তারা বাতাসে মিথাইল জ্যাসমোনেট নামের এক ধরনের রাসায়নিক সংকেত ছড়িয়ে দেয়। ও আচ্ছা। আর এই সংকেত বাতাসে ভাসতে ভাসতে যখন আশেপাশের গাছগুলোর পাতায় পৌঁছায়, তখন সেই গাছগুলো নিজেদের প্রতিরক্ষামূলক রাসায়নিক তৈরি করতে শুরু করে। তার এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং একেবারে সুনির্দিষ্ট একটি সতর্কবার্তা পাঠানোর প্রক্রিয়া। একদম তাই। সামুদ্রিক জীবনের ক্ষেত্রেও তো এমন বিশাল নেটওয়ার্ক দেখা যায়, তাই না? স্পাম তিমিদের উদাহরণটাই যদি ধরি, প্রশান্ত মহাসাগর থেকে একটা স্পাম তিমি যখন বিশেষ এক ধরনের ক্লিক শব্দ উৎপন্ন করে, তার প্রতিধ্বনি আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছাতে পারে। সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ, সমুদ্রের তলদেশের পানির ঘনত্বের কারণে এই শব্দতরঙ্গ হাজার হাজার মাইল পাড়ি দেয়। এটা যেন আক্ষরিক অর্থেই এক ধরনের বায়োলজিক্যাল ওয়াইফাই, যা দিয়ে তারা মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে। তবে সমুদ্রের তলদেশের এই ওয়াইফাইয়ের চেয়েও জটিল একটি নেটওয়ার্ক রয়েছে আমাদের পায়ের ঠিক নিচে, যাকে বিজ্ঞানীরা ওয়াইড ওয়েব বলে থাকেন। উড ওয়াইড ওয়েব? নামটা সুন্দর। হ্যাঁ, মাটির নিচে মাইক্রোরাইজাল ছত্রাকের বিশাল জালের মাধ্যমে বনের গাছেরা একে অপরের সাথে যুক্ত থাকে। মজার বিষয় হল, এই জাল শুধু তথ্যই পাঠায় না, এটি এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মতো কাজ করে। অর্থনৈতিক ব্যবস্থা? পুষ্টি আদান প্রদান? ঠিক। একটি বড় গাছ এই জালের মাধ্যমে তার উদ্বৃত্ত পুষ্টি বা কার্বন এমন একটি ছোট গাছকে পাঠাতে পারে যে হয়তো সূর্যের আলো ঠিক মতো পাচ্ছে না। আবার এর বিপরীতে সেই ছত্রাক গাছের কাছ থেকে তার নিজের প্রয়োজনীয় শর্করা গ্রহণ করে। এই পুষ্টি এবং তথ্যের আদান প্রদান তো রীতিমতো একটা স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। কিন্তু আরেকটা মস্তিষ্কহীন জীবের কথা বইটিতে আছে, যা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। স্লাইম মোল্ডের কথা বলছেন তো? স্লাইম মোল্ড, এরা নাকি টোকিও শহরে ট্রেনের রুট ম্যাপ তৈরি করে ফেলতে পারে। কিন্তু একটি এককোষী জীব যার কোনো স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক নেই, সে কিভাবে এত জটিল একটা কাজ করে? এর পেছনের মেকানিজমটা আসলে কি? স্লাইম মোল্ডের কাজ করার পদ্ধতিটা অনেকটা আধুনিক মেশিন লার্নিংয়ের নিউরাল নেটওয়ার্কের মতো। বিজ্ঞানীরা একটা পরীক্ষার জন্য টোকিও শহরের ম্যাপের উপর ওটসের টুকরো ছড়িয়ে দিয়েছিলেন।
ওটস মানে খাবার হিসাবে? হ্যাঁ, ওটস হলো স্লাইম মোল্ডের প্রিয় খাবার। তো এই খাবারগুলো শহরের বিভিন্ন সাবওয়ে স্টেশনের জায়গায় রাখা হয়েছিল। স্লাইম মোল্ড তখন তার শরীর থেকে চারদিকে রাসায়নিক পালস বা স্পন্দন পাঠাতে শুরু করে। আচ্ছা। যেখানে সে খাবারের সন্ধান পায় সেই পথের সংযোগগুলোকে সে আরও পুরু এবং মজবুত করে তোলে, আর যে পথে খাবার নেই সেখানকার সংযোগ সে গুটিয়ে নেয়। দারুণ তো। কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল স্লাইম মোল্ড খাবারের টুকরোগুলোর মধ্যে যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি করেছে তা টোকিও শহরের আসল সাবওয়ে সিস্টেমের চেয়েও বেশি কার্যকরী। অথচ এই সাবওয়ে ডিজাইন করতে মানুষের বছরের পর বছর সময় লেগেছে। বুঝতে পারছি। তবে এখানে আমার একটা ছোট্ট দ্বিমত আছে। বলুন। প্রকৃতির এই রাসায়নিক আদান-প্রদান বা স্লাইম মোল্ডের খাবার খোঁজার তাগিদকে আমরা কি একটু জোর করেই মানুষের তৈরি প্রযুক্তির সাথে তুলনা করে ফেলছি না? আমরা তো প্রায়শই মানুষের স্বভাব বা ধারণাকে প্রকৃতির ওপর চাপিয়ে দিই, যাকে ওই যে অ্যানথ্রোপোমরফাইজিং বলা হয়। এটা কি সেরকমই একটা লজিক্যাল ফ্যালাসি হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লেখক স্মিথ নিজেই এই তর্কের মুখোমুখি হয়েছেন। তার যুক্তি হল, আমরা যদি যোগাযোগের পুরো ইতিহাসটা দেখি তাহলে বুঝব যে মানুষ হিসেবে আমরা এই টেলিকমিউনিকেশনের জগতে আসলে লেট অ্যাডপ্টার। লিট অ্যাডপ্টার মানে আমরা পরে যোগ দিয়েছি। ঠিক তাই। অর্থাৎ টেলিকমিউনিকেশন কোনো কৃত্রিম মানুষের তৈরি কনসেপ্ট নয়, বরং মানুষের যোগাযোগ ব্যবস্থাটাই প্রকৃতির ওই বৃহত্তর নেটওয়ার্কের একটা অংশ। মানব ইতিহাসের দিকে তাকালেই এর প্রমাণ মেলে। হ্যাঁ, ওই মেক্সিকান রানারদের ব্যাপারটা। একদম। প্রায় ৬০,০০০ বছর আগে মেক্সিকান বা অ্যাজটেক রানাররা এক জায়গা থেকে আরেক জায়গায় শত শত মাইল দৌড়ে গিয়ে খবর পৌঁছাতেন। অর্থাৎ তথ্য আদান-প্রদান মানুষের প্রজাতিগত একটি বৈশিষ্ট্য। তথ্যের আদান-প্রদান মানুষের মজ্জাগত একটা ব্যাপার। মানে মাধ্যমটা শুধু বদলেছে। হ্যাঁ, আমরা শুধু সময়ের সাথে সাথে মাধ্যমটা বদলেছি। প্রথমে দৌড়ে, তারপর ঘোড়ায়, আর এখন ফাইবার অপটিক ক্যাবল দিয়ে। তার মানে মানুষের এই তীব্র যোগাযোগের আকাঙ্ক্ষা আসলে বিবর্তনেরই একটা অংশ। এই আকাঙ্ক্ষা থেকেই ধীরে ধীরে যন্ত্রের মাধ্যমে যোগাযোগের স্বপ্ন তৈরি হল। কিন্তু এই ইতিহাস ঘাঁটতে হলে আমাদের তো সিলিকন ভ্যালির অনেক আগে ফিরে যেতে হবে। হ্যাঁ, সেই ১৭০০ শতকে ঠিক ওই সময়টাতেই ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ বাঁকটি তৈরি হয়। ১৬৭৮ সালের দিকে জার্মান দার্শনিক গটফ্রিড উইলহেম লাইবনিজ একটি কনসেপ্ট ক্রাঞ্চিং মেশিন বা রেকনিং ইঞ্জিনের স্বপ্ন দেখেছিলেন। এই লাইবনিজ তো ক্যালকুলাসের অন্যতম আবিষ্কারক, তাই না? হ্যাঁ, তিনি। লাইবনিজ শুধু একজন দার্শনিক ছিলেন না, তিনি ভেবেছিলেন মানুষের চিন্তাভাবনা বা নৈতিক বিষয়গুলোকেও নিশ্চয়ই গণিতের মতো সুনির্দিষ্ট নিয়মে বাঁধা সম্ভব। কিন্তু একটা যন্ত্র কিভাবে মানুষের যুক্তিতর্ক বা নৈতিকতার হিসাব করবে, এর মেকানিজমটা তিনি কিভাবে কল্পনা করেছিলেন? লাইবনিজ একটি অ্যালফাবেট অফ হিউম্যান থট বা মানব চিন্তার বর্ণমালা তৈরির কথা ভেবেছিলেন। তার ধারণা ছিল প্রতিটি মৌলিক ধারণাকে একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা দেওয়া হবে। আচ্ছা। আর জটিল ধারণাগুলো হবে সেই মৌলিক সংখ্যাগুলোর গুণফল। সুতরাং দুটি বিবদমান সাম্রাজ্য বা দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ার উপক্রম হয়, তবে তারা আর তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়বে না। তাহলে তারা কি করবে? তারা নিজেদের যুক্তির ডেটাগুলো বা সংখ্যাগুলো সেই যন্ত্রে ইনপুট দেবে, আর যন্ত্রটি নিখুঁত গাণিতিক হিসাব করে বলে দেবে কে লজিক্যালি সঠিক। লাইবনিজের বিশ্বাস ছিল এর ফলে যুদ্ধ থেমে যাবে এবং বিশ্বের শান্তি আসবে। তিনি মূলত মানুষের চিন্তাশক্তি বা রিজনকে যন্ত্রের কাছে আউটসোর্স করতে চেয়েছিলেন। একটু ভাবুন বিষয়টা। ১৭০০ শতকেই মানুষ নিজেদের কঠিন চিন্তার কাজগুলো যন্ত্রের কাছে আউটসোর্স করতে চেয়েছিল, যাতে তারা আরামে জ্যামিতির মতো বিষয় নিয়ে সময় কাটাতে পারে। এটা তো অনেকটা আজকের যুগে জেনারেটিভ এআই দিয়ে আমাদের প্রাত্যহিক ইমেল লেখানো বা জটিল কোড লেখানোর মতো ব্যাপার। আমি চিন্তা করতে চাই না, তুমি আমার হয়ে ভেবে দাও। এই তুলনাটা চমৎকার। মানুষের এই যন্ত্রের কাছে চিন্তা আউটসোর্স করার আকাঙ্ক্ষা থেকেই মূলত আধুনিক কম্পিউটিংয়ের ধারণার জন্ম। তবে লাইবনিজের ধারণাটি ছিল অনেকটাই তাত্ত্বিক। এই ধারণা বাস্তবে রূপ নিতে শুরু করে একেবারে ভিন্ন একটি জায়গা থেকে। তাৎকল থেকে? ঠিক
1808 সালে ফ্রান্সে জোসেফ মেরি জ্যাকোয়ার্ড একটি তাৎকল আবিষ্কার করেন যা জ্যাকোয়ার্ড লুম নামে পরিচিত। এই তাৎকলটি পাঞ্চ কার্ড ব্যবহার করে সিল্কের কাপড়ে স্বয়ংক্রিয়ভাবে জটিল নকশা বুনতে পারত। পাঞ্চ কার্ড মানে ওই যে কার্ডে ছিদ্র করা থাকে? হ্যাঁ, কার্ডের কোথায় ছিদ্র আছে আর কোথায় নেই তার ওপর ভিত্তি করে সুতো উঠবে কি নামবে সেটা নির্ধারিত হতো। ও আচ্ছা, তার মানে এই পাঞ্চ কার্ডের ছিদ্র থাকা এবং না থাকার কনসেপ্টটাই মূলত 0 এবং 1-এর কাজ করছে। এটা তো আক্ষরিক অর্থে ফিজিক্যাল বাইনারি কোড। একদম ঠিক ধরেছেন। এর মানে হলো সিল্কের কাপড়ের নকশা আর আজকের ওয়েবসাইটের কোডিংয়ের ভাষা জন্মগতভাবে একই জায়গা থেকে এসেছে। শুধু বাইনারি কোড নয়, এটা ছিল মানব সভ্যতার প্রথম মেমোরি স্টোরেজ সিস্টেম। এই তাৎকলের পাঞ্চ কার্ডের ধারণা থেকেই অনুপ্রাণিত হয়ে 1830-এর দশকে চার্লস ব্যাবেজ এবং গণিতবিদ অ্যাডা লভলেস তাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশা করেন। অ্যাডা লাভলেসের অবদান তো এখানে অনেক বড়। হ্যাঁ, অ্যাডা লভলেসের সবচেয়ে বড় অবদান হল তিনি বুঝতে পেরেছিলেন যে এই পাঞ্চ কার্ডের ছিদ্রগুলো শুধু সংখ্যার হিসাব করবে না। যদি একটি ছিদ্র সুতো ওঠানো নামানোর বদলে কোনো নির্দিষ্ট সুর বা লজিক নির্দেশ করে, তবে এই যন্ত্র দিয়ে যে কোনো তথ্যের প্যাটার্ন নিয়ে কাজ করা সম্ভব। অর্থাৎ তাৎকলের যান্ত্রিক বুনন থেকে সরাসরি আজকের আধুনিক ইন্টারনেটের বাইনারি জালের বুননের পথ তৈরি হয়েছিল। ঠিক তাই। ইতিহাসটা সত্যিই অবিশ্বাস্য। সিল্কের কাপড়ে বোনা নকশা থেকে শুরু করে আজকে আমরা বিশ্বজুড়ে তথ্যের জাল বুনে ফেলেছি। কিন্তু এই জায়গাতেই আমার একটা বড় খটকা লাগছে। কি রকম খটকা? ওই যে লাইবনিজের সেই সুন্দর স্বপ্ন যে যন্ত্র আমাদের সব বিরোধের অবসান ঘটাবে, পৃথিবীতে শান্তি আনবে, সেটা তো বাস্তবে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকের এই সোশ্যাল মিডিয়া আর তীব্র মেরুকরণের দিকে তাকালে মনে হয় লাইবনিজের হিসাবের যন্ত্রটা আমাদের শান্ত করার বদলে আরও বেশি যুদ্ধাংদেহী করে তুলেছে। এই রূপান্তরের পেছনের মেকানিজমটা বুঝতে হলে আমাদের খুব বেশি পেছনে যেতে হবে না। জাস্টিন স্মিথ দেখাচ্ছেন যে 2011 থেকে 2012 সালের দিকে এসে ইন্টারনেটের এই কাঠামোগত ব্যবস্থায় একটি বড় ধরনের বিকৃতি বা ডিস্টর্শন ঘটে যায়। আচ্ছা, এই সময়টাতে সোশ্যাল মিডিয়া তার মূল খোলস পাল্টে ফেলে। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে 2007 বা 2008 সালের দিকে ফেসবুকের চেহারাটা অন্যরকম ছিল। তখন একটা ফায়ারহোজ নিউজ ফিড কাজ করত। বন্ধুরা যে ক্রমানুসারে বা টাইমলাইনে পোস্ট দিত, ঠিক সেভাবেই একের পর এক পোস্ট আমাদের সামনে আসত। একদম। সেখানে কোনো ম্যানিপুলেশন ছিল না, খুব সহজ আর নিরপেক্ষ একটা জানালা ছিল সেটা। সেই নিরপেক্ষ জানালাই 2012 বা 13 সালের দিকে একটি গোলক ধাঁধায় পরিণত হল। টেক কোম্পানিগুলো বুঝতে পারল যে এই সাধারণ ক্রমানুসারের মডেলে ব্যবহারকারীরা বেশিক্ষণ স্ক্রিনে থাকছে না, ফলে তাদের বিজ্ঞাপন থেকে মুনাফাও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে না। আর তখনই অ্যালগোরিদম চলে আসলো। হ্যাঁ, এই সমস্যার সমাধানের জন্যই তারা অ্যালগোরিদম ভিত্তিক ফিড চালু করল। এই অ্যালগোরিদমের মূল মেকানিজম হল এটি মানুষের মস্তিষ্কের অ্যামিগডালাকে ট্রিগার করে। অ্যামিগডালা মানে আবেগের জায়গাটা। ঠিক। অ্যালগোরিদম জানে রাগের অনুভূতি বা তীব্র আবেগ মানুষকে সাধারণ খবরের চেয়ে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে আটকে রাখে। জাস্টিন স্মিথ খুব নিখুঁতভাবে বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন আর কোনো নিরপেক্ষ যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি ডেলিবারেশন থিমড ভিডিও গেম। ডেলিবারেশন থিমড ভিডিও গেম শব্দবন্ধুটি অত্যন্ত গভীর। তার মানে আমরা ভাবছি যে আমরা খুব সিরিয়াস সমাজনীতি বা রাজনীতি নিয়ে আলোচনা বা বিতর্ক করছি, কিন্তু আসলে আমরা একটা ভিডিও গেম খেলছি। আর এই গেমে লাইক, ফলোয়ার, শেয়ার বা রিটুইট হলো আমাদের পয়েন্ট। যে যত বেশি উস্কানিমূলক কথা বলবে সে তত বেশি পয়েন্ট পাবে। আর এই পয়েন্ট অর্জনের নেশাতেই মানুষ আরও বেশি চরমপন্থী হতে শুরু করেছে। এবং পুরো বিষয়টা আসলে একটা বৃহত্তর অর্থনীতির অংশ, যাকে বলা যায় মনোযোগ চুরির অর্থনীতি বা অ্যাটেনশন এক্সট্র্যাকশন ইকোনমি। মানব সভ্যতায় আগে প্রাকৃতিক সম্পদ হিসেবে মাটির নিচ থেকে তেল বা কয়লা তোলা হতো। এখন মানুষের মনোযোগ বা অ্যাটেনশনকেই খনিজ পদার্থের মতো নিখুঁতভাবে উত্তোলন করা হচ্ছে। মানে আমরাই প্রোডাক্ট। একদম। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা কেউই আর গ্রাহক নই। আমাদের মনোযোগটাই হলো মূল পণ্য, যা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হচ্ছে। তার মানে সোশ্যাল মিডিয়া আমাদের বাস্তব দুনিয়া দেখাচ্ছে না, এটি একটি বিকৃত আয়না বা ডিস্টর্টিং মিরর,
যা বাস্তবতাকে ঘুরিয়ে পেঁচিয়ে সবচেয়ে উস্কানিমূলক অংশটুকু আমাদের সামনে উপস্থাপন করে, যাতে আমরা স্ক্রিন থেকে চোখ সরাতে না পারি। এই বিকৃত আয়নার প্রভাব ওম বাস্তব জগতেও অত্যন্ত স্পষ্ট। বইটিতে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়েই খুব নিরপেক্ষভাবে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। যেমন 2011 সালের আরব বসন্তের সময় অনেকেই ভেবেছিলেন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বিশ্বে গণতন্ত্রের এক নতুন যুগের সূচনা করবে। টুইটার বা ফেসবুককে তখন অনেকেই পতনের হাতিয়ার হিসেবে দেখছিলেন। হ্যাঁ, একটা আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু সেই আশাবাদ খুব দ্রুতই ফিকে হয়ে যায়। এরপর 2016 সালে ব্রেক্সিট এবং মার্কিন নির্বাচনের সময় আমরা দেখলাম কিভাবে একই প্রযুক্তি সমাজকে গভীরভাবে মেরুকরণ করতে পারে। লাইবনিজের স্বপ্ন ছিল যন্ত্র আমাদের এক করবে, কিন্তু অ্যালগোরিদম আমাদের বিভক্ত করে ফেলেছে, কারণ বিভক্তিতেই তাদের বেশি লাভ। সমাজের এই মেরুকরণের বিষয়টি যেমন ভীতিজনক, ইন্টারনেটের কারণে আমাদের মস্তিষ্কের ভেতরে যে পরিবর্তন ঘটছে তা তো আরও বেশি অ্যালার্মিং। এই মনোযোগ চুরির অর্থনীতি আক্ষরিক অর্থে আমাদের জ্ঞান আহরণের প্রক্রিয়াকে বদলে দিচ্ছে। আগে কোনো সাধারণ বিষয় না জানলে আমরা বই ঘাঁটতাম, বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া খুলতাম, মস্তিষ্ককে একটু চাপ দিয়ে মনে করার চেষ্টা করতাম। কিন্তু এখন ধরুন আমার হঠাৎ জানতে ইচ্ছে হলো মহাকাশের কোয়াসার কি, আমি কিচ্ছু না ভেবে পকেট থেকে ফোন বের করে সাথে সাথে উইকিপিডিয়া সার্চ করি এবং 10 সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাই। উইকিপিডিয়ার এই উদাহরণটি মানব মস্তিষ্কের এক বিশাল জ্ঞানীয় পরিবর্তন বা কগনিটিভ শিফটের দিকে ইঙ্গিত করে। এই পরিবর্তনের শুরুটা হয়েছিল 15 শতকে, যখন জোহানেস গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন। আচ্ছা। তার আগে মানুষ মহাকাব্য বা বড় বড় তথ্য মুখে মুখে মনে রাখত। ছাপাখানার পর মানুষ ধীরে ধীরে তাদের স্মৃতিশক্তিকে বইয়ের কাছে আউটসোর্স করতে শুরু করে। কিন্তু এখনকার পরিস্থিতি আরও ভয়াবহ। আমরা তো সবকিছু ইন্টারনেটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা শুধু স্মৃতি নয়, আমাদের পুরো জ্ঞানভাণ্ডারকেই ইন্টারনেটের কাছে আউটসোর্স করে দিয়েছি। আমাদের মস্তিষ্ক এখন আর ভেতরের তথ্য মনে রাখে না। মস্তিষ্ক শুধু মনে রাখে তথ্যটা কোথায় খুঁজলে পাওয়া যাবে। একে বলা যায় ট্রানজ্যাকটিভ মেমোরি। মস্তিষ্ক যদি নিজস্ব কার্যক্ষমতা বা গভীর মনোযোগ ধরে রাখার শক্তি হারিয়ে ফেলে, তাহলে তো সাধারণ মানুষের জন্য এই যুগে টিকে থাকাই মুশকিল। বর্তমান যুগে তো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট পুরোপুরি ছেড়ে দিয়ে গুহায় গিয়ে বাস করাও সম্ভব নয়। তাহলে এই প্রযুক্তিগত আসক্তি এবং মনোযোগহীনতা থেকে বাঁচার উপায় কি? বিজ্ঞান আমাদের একটি আশার আলো দেখাচ্ছে। তা হল আমাদের মস্তিষ্কের এই মনোযোগ হারানোর বিষয়টি ক্ষণস্থায়ী এবং পরিবর্তনযোগ্য, মানে রিভার্সিবল। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক অত্যন্ত নমনীয়, যাকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। আমরা চাইলে মস্তিষ্ককে পুনরায় ট্রেন করতে পারি। লেখক এই প্রযুক্তিগত মনোযোগহীনতা কমানোর জন্য বেশ কিছু সুনির্দিষ্ট এবং কার্যকরী অভ্যাসের কথা বলেছেন। কি রকম অভ্যেস? প্রথমত, বই পড়ার অভ্যাস পুনরায় ফিরিয়ে আনা। স্ক্রিনে আমরা সাধারণত স্কিম করি বা জাস্ট চোখ বুলিয়ে যায়, কিন্তু একটানা লম্বা সময় ধরে ফিজিক্যাল বা ছাপানো বই পড়লে আমাদের মস্তিষ্কের ডিপ ফোকাস বা গভীর মনোযোগের নিউরাল পাথওয়েগুলো পুনরায় সক্রিয় হতে শুরু করে। ফিজিক্যাল বই পড়ার বিষয়টা তো আমাদের ফোকাস ধরে রাখার চিরচেনা উপায়। কিন্তু আমি অবাক হয়েছি লেখকের আরেকটি পরামর্শ দেখে, যা আজকের যুগের সাথে একেবারেই বেমানান মনে হতে পারে। মহাকাব্যে কবিতার ব্যাপারটা। হ্যাঁ, মহাকাব্যে কবিতা মুখস্থ করা। এর পেছনের কারণটা কি? কারণটা অত্যন্ত বিজ্ঞানসম্মত। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত কনটেক্সট সুইচিং করছি। 1 সেকেন্ডে হাসির ভিডিও তো পরের সেকেন্ডে মর্মান্তিক খবর। এতে মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা ভেঙে যায়। মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক, কিন্তু যখন আমরা কোনো ছান্দিক দীর্ঘ মহাকাব্য বা কবিতা মুখস্থ করার চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্ককে একটি নির্দিষ্ট কাঠামোর উপর দীর্ঘক্ষণ স্থির থাকতে হয়। এই মুখস্থ করার চর্চাটা আসলে কবিতার জন্য নয়, বরং হারিয়ে যাওয়া নিউরাল নেটওয়ার্কগুলোকে পুনরায় জোড়া লাগানোর একটি মানসিক ব্যায়াম। দারুণ একটা পয়েন্ট। তৃতীয় কার্যকরী উপায় হিসেবে লেখক স্ক্রিন টাইম কমানোর জন্য একটি চমৎকার পরামর্শ দিয়েছেন: স্থানীয় লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস করা। লাইব্রেরিতে যাওয়া? হ্যাঁ, ইন্টারনেটে অ্যালগরিদমের মাধ্যমে ফিল্টার করা তথ্য খোঁজার বদলে লাইব্রেরিতে গিয়ে বইয়ের সারিতে হেঁটে তথ্য খোঁজাটা মস্তিষ্কের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর। সবচেয়ে বড় কথা হল লাইব্রেরির রেফারেন্স ডেস্কে থাকা মানুষগুলোর সাথে সরাসরি কথা বলা। মানুষ টু মানুষ যোগাযোগ। একদম।
একজন রক্তমাংসের মানুষের সাথে কথোপকথনের মাধ্যমে জ্ঞান অনুসন্ধান করার যে আনন্দ এবং গভীরতা, সেটা গুগলের কোনো সার্চ ইঞ্জিন দিতে পারবে না। এই অভ্যাসগুলো সত্যি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো, বিশেষ করে মানুষের সাথে সরাসরি যোগাযোগের বিষয়টি। কিন্তু যে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এত বড় অংশ হয়ে গেছে, সেখানে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে জাস্টিন স্মিথের খুব স্পষ্ট এবং কার্যকরী একটি নিয়ম আছে। সোশ্যাল মিডিয়ায় কখনো সিরিয়াস বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তর্কে জড়ানো যাবে না। আচ্ছা, আমরা আগেই আলোচনা করেছি, সোশ্যাল মিডিয়া কোনো গঠনমূলক বা যৌক্তিক আলোচনার জায়গা বা টাউন স্কোয়ার নয়। এটি একটি গেম। এখানে যুক্তির চেয়ে আবেগের জয় হয় বেশি, কারণ অ্যালগোরিদম সেটাই চায়। তাই এই প্ল্যাটফর্মে গম্ভীর আলোচনা করে নিজের মানসিক শান্তি এবং সময় নষ্ট করার কোনো লজিক্যাল কারণ নেই। বুঝতে পেরেছি। আলোচনাটা একদম শেষের দিকে চলে এসছে। যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমাদের এই গভীর বিশ্লেষণটি শুনছেন, সবার জন্য যদি পুরো বিষয়টির একটা সারসংক্ষেপ টানি, আমরা দেখলাম যে ইন্টারনেটের ইতিহাস কোনো সিলিকন ভ্যালির গবেষণাগারে শুরু হয়নি। এর শেকড় লুকিয়ে আছে প্রকৃতির প্রাচীন যোগাযোগ ব্যবস্থায়, ওই যে স্লাইম মোল্ড আর তিমিদের বায়োলজিক্যাল নেটওয়ার্কে। এরপর আমরা জানলাম লাইবনিজের সেই যন্ত্রের কাছে চিন্তা আউটসোর্স করার স্বপ্ন, আর সিল্কের তাঁতকলের পাঞ্চকার্ড কিভাবে বাইনারি কোডের জন্ম দিল। ঠিক। কিন্তু সেই রোমান্টিক ইতিহাস আজ রূপ নিয়েছে এক বিকৃত মনোযোগ চুরির অর্থনীতিতে, যেখানে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের মানসিক গঠনকে বদলে দিচ্ছে। আর সবশেষে আমরা জানলাম, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগিয়ে আবারও ফিরে যেতে হবে বইয়ের কাছে, লাইব্রেরির কাছে এবং মানবীয় যোগাযোগের কাছে। এই সারসংক্ষেপটি পুরো বিষয়টিকে খুব সুন্দরভাবে এক সুতোয় বেঁধেছে। জ্ঞান অর্জন করা আর শুধু তথ্য খুঁজে পাওয়া, এই দুটোর মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, আজকের এই আলোচনা আমাদের সেটাই নতুন করে ভাবতে শেখায়। ইন্টারনেট আমাদের তথ্যের সাগরে ভাসাচ্ছে ঠিকই, কিন্তু প্রজ্ঞা অর্জনের জন্য আমাদের নিজেদের মস্তিষ্কের গভীরে ডুব দেওয়ার কোনো বিকল্প নেই। একদমই তাই। আর ঠিক এই জায়গাটাতেই একটি নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা দেখলাম যে আজকের ইন্টারনেট অর্থনীতি মূলত মানুষের মনোযোগ বা অ্যাটেনশন বিক্রি করেই টিকে আছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, ভবিষ্যতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই উন্নত হয়ে যাবে যে তারা নিজেদের সাথে যোগাযোগ করবে, নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করে নতুন কন্টেন্ট তৈরি করবে, তখন কি ইন্টারনেটের কাছে এই সাধারণ মানুষের মনোযোগের আর কোনো মূল্য অবশিষ্ট থাকবে? নাকি আমরা এই ডিজিটাল জগৎ থেকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়ব? অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে এটি এমন এক জিজ্ঞাসা যার উত্তর হয়তো সময়ই বলে দেবে। আজকের এই আয়োজনটি যদি নতুন কিছু ভাবতে সাহায্য করে থাকে, তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যাঁ, শ্রোতাদের সমর্থনই এ ধরনের আরও চমৎকার আলোচনা নিয়ে আসতে উৎসাহিত করে। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আর স্ক্রিনের বাইরের সুন্দর পৃথিবীটার সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন।